হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আসলে একটু লেট হয়ে গেল এই ক্লাসটা আপলোডে। আমি হয়তো 2 দিন আগে বলেছিলাম যে ক্লাসটা আপলোড হবে। আসলে আমার একটু ব্যস্ততা এবং শারীরিক অসুস্থতার জন্য একটু লেট হয়ে গেল, এজন্য আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর একটা কথা আমি সবসময় বলি, ভুল ত্রুটি মার্জনীয়। তো আজকে আমাদের হচ্ছে গিয়ে তৃতীয় অধ্যায় সেকেন্ড পার্টের হাঁটি পাপা করে আমরা আজকে 20 নাম্বার লেকচারে চলে এসেছি। অনেক বিশাল একটা ব্যাপার, কিন্তু এটা অনলাইনে আমি কখনো ভাবিই নাই যে আসলে একটা অধ্যায়ের এত দূর চলে যাওয়া যাবে। তো আমরা হচ্ছে এই পরিমাণগত রসায়নের আজকে 20 নাম্বার লেকচার। দেখো 20 নাম্বার লেকচারে আসার আগ পর্যন্ত 19টা লেকচারে আমরা কি শিখলাম? আমরা 19টা লেকচারে শিখলাম জারণ বিজারণের ডিটেইল, অম্ল ক্ষার সাম্যাবস্থার ডিটেইল, যত রকমের এই চ্যাপ্টারের গাণিতিক সমস্যাগুলো রয়েছে এই সবগুলার সমাধান। তোমরা অনেকেই রেসপন্স করেছো, আমার খুব ভালো লাগছে বিষয়টা। যারা প্রথমে রেসপন্স করছিল না তারা এখন দেখছি যে ধীরে ধীরে রেসপন্স করছো। আমি সিরিয়াল ওয়াইজ গ্রুপে ক্লাস আপলোড দিচ্ছিলাম, সেটা তোমরা দেখছো, ক্লাস করছো, আমার খুবই ভালো লাগছে বিষয়টা। তো যারা এখনো শুরু করো নাই, কাইন্ডলি ক্লাসগুলো শুরু করে দাও, তোমার জন্যই ভালো হবে। তাহলে অন্তত একটা অধ্যায় তুমি এগিয়ে থাকবা এবং অনেকখানি এগিয়ে থাকবা, তাই না? তো বন্ধুরা, আজকে হচ্ছে গিয়ে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে গিয়ে এই অধ্যায়ের থিওরি। আমরা এখন এই অধ্যায়ের থিওরিতে ইন করব, ঠিক আছে? আমাদের এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সবই কমপ্লিট। সো থিওরি যেটা আমি শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টাইট্রেশন। আমরা এই অধ্যায়ের থিওরি শুরু করব কাকে দিয়ে? টাইট্রেশনটা। তোমরা জানো যে টাইট্রেশনটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং এখানে এই টাইট্রেশনে তোমাদের অনেক ঝামেলা আছে, যে ঝামেলাগুলো তোমরা আসলে ক্লিয়ার করতে পারো নি। আমি সেই ঝামেলাগুলোই ক্লিয়ার করব। আর আগে বলে দিচ্ছি, এই টাইট্রেশনের সিকুয়েন্সিয়ালি মিনিমাম 3টা লেকচার যাবে। সো ক্লাসগুলো সিরিয়ালি দেখবা, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা টাইট্রেশনের বেসিক নিয়ে আলোচনা করব, যে বেসিক্যালি টাইট্রেশনটা আসলে কি এবং এর ভিতরে কি আছে বা কিভাবে করা হয়। যদিও এটা ফার্স্ট পার্টে অনেকেই পড়িয়ে থাকে, আমিও পড়াইছি ফার্স্ট পার্টের ফার্স্ট অধ্যায়ে, সেটা আজ থেকে প্রায় 1.5 বছর আগের কথা, তোমরা হয়তো ভুলে গিয়েছো, সেজন্য আবার ঝালাই করে নাও। তো আগে একটু বলে দিচ্ছি, টাইট্রেশন শব্দের অপর নাম কি? অনুমাপন। আমরা জানি টাইট্রেশন বা অনুমাপন সংজ্ঞাটা আসলে কি ছিল? যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রার দ্রবণের সাহায্যে অপর আর একটি দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকে টাইট্রেশন বলে। তাহলে আমরা প্রথমত টাইট্রেশনের সংজ্ঞাটা ক্লিয়ার হয়ে গেলাম। এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া যেখানে উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অপর আরেকটি দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। তাহলে এটা হচ্ছে গিয়ে 2টা সলিউশন থাকে। বেসিক্যালি আমরা আমাদের এইচএসসি লেভেলে আলোচনা করি অ্যাসিড এবং ক্ষারকে নিয়ে, কিন্তু এর মানে এই না যে আসলে টাইট্রেশন শুধুমাত্র অ্যাসিড এবং ক্ষারের মধ্যেই লিমিটেড। এটার আরো অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা হায়ার লেভেলে জানবো। তাহলে আমরা এখন মূলত এখানে আলোচনা করব অ্যাসিড এবং ক্ষারের টাইট্রেশন নিয়ে। এখন এই সংজ্ঞার ক্ষেত্রে তোমরা যে ভুলটা করো, যখন আমি জিজ্ঞাসা করি ক্লাসে যে বলো দেখি টাইট্রেশন কাকে বলে, তুমি অ্যান্সার দাও যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অপর আরেকটি অজানা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করা হয়। এই যে কথাটা তুমি বললা, অজানা ঘনমাত্রা, এই অজানা দ্রবণ, আসলে দ্রবণ তো অজানা না, দ্রবণ তোমার জানাই আছে, তার ঘনমাত্রা কি? অজানা। সো এই অজানা কথাটা খেয়াল করে বসাবা। এই ভুলটা কিন্তু তোমরা করে থাকো, এই ভুল যেন আর না হয়, ঠিক আছে? তাহলে যে প্রক্রিয়ায় উপযুক্ত নির্দেশকের উপস্থিতিতে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অপর আরেকটি দ্রবণের অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয় তাকেই বলা হয় টাইট্রেশন। তাহলে আমরা জানতে পারছি যে টাইট্রেশনের ক্ষেত্রে দ্রবণ রয়েছে 2টা, একটার ঘনমাত্রা আমাদের জানা, আরেকটার অজানা, এবং জানাটাকে ব্যবহার করে এই অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। কিন্তু এখানে লাগবে কি? নির্দেশক, এবং সেটা উপযুক্ত। সো এটা নিয়ে আমি এখন কথা বলবো যে পুরো বিষয়বস্তুর ভিতরে কি আছে। সো আমার আলোচ্য বিষয় হচ্ছে এখন টাইট্রেশনের মূলনীতি, অর্থাৎ ফুল টাইট্রেশন প্রসেসটা কিভাবে কমপ্লিট করা হয় আমরা এখানে সেটা নিয়ে এখন আলোচনা করতে চাচ্ছি। সো আমরা হেডিং দিয়ে দিব এভাবে, টাইট্রেশন
টাইট্রেশনের মূলনীতি। টাইট্রেশনের মূলনীতি। তাহলে আমাদের এখানকার আলোচ্য বিষয় দাঁড়াচ্ছে টাইট্রেশনের মূলনীতি। তা আমরা এখন এটার মূলনীতি শুরু করে দিব যে কি আছে। সো বেসিক্যালি টাইট্রেশনের জন্য আমাদেরকে কয়েকটা অ্যাপারেটাস বা যন্ত্র সম্বন্ধে একটা হিউজ কনসেপ্ট থাকা দরকার। আমি একটু এঁকে নিচ্ছি, হয়তো আমার আঁকার হাতটা খুব ভালো না, তবে চেষ্টা করব তোমাদের ক্লিয়ারলি বোঝানোর। এই একটা যন্ত্র লাগবে এবং তার নিচে এই একটা যন্ত্র লাগবে, ঠিক আছে? পরীক্ষায় চিত্র আঁকতে হবে না, সো কোনো টেনশন নাই। এটাকে আমরা একটা ক্ল্যাম্প দিয়ে বা স্ট্যাম্প দিয়ে ধরিয়ে দিই, তাহলে ভালো হয়। ঠিক আছে? তাহলে টাইট্রেশনের ক্ষেত্রে আমাদের এই সেটআপটা লাগবে। এই সেটআপের মধ্যে যেটা রয়েছে দেখতে পাচ্ছি আমরা সবাই চিনি, এর নাম হচ্ছে বুরেট। আর নিচে যেটা রয়েছে এটা হচ্ছে কি কনিক্যাল ফ্লাস্ক। ওকে, এখন টাইট্রেশনের ক্ষেত্রে সাধারণত যেই দ্রবণের ঘনমাত্রা তোমার জানা থাকে তাকে বুরেটে নিয়ে কাজ করতে হয়। সাধারণত মানে কি, না নিলেও চলবে, উল্টা কাজ করলেও হবে, সমস্যা নাই। তাহলে টাইট্রেশনের ক্ষেত্রে যে দ্রবণের ঘনমাত্রা তোমার জানা থাকবে সেটাকে সাধারণত তুমি বুরেটে নিয়ে কাজ করবা, এবং যেই দ্রবণের ঘনমাত্রা তোমার অজানা থাকবে সেটাকে কনিক্যাল ফ্লাস্কে নিয়ে তুমি কাজ করবা। ঠিক আছে? তো বোঝানোর স্বার্থে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে আমরা অ্যাসিড এবং বেস দিয়ে টাইট্রেশন করব। আমি ধরলাম যে অ্যাসিডের ঘনমাত্রাটা আমার জানাই আছে আর বেজেরটা আমার অজানা আছে। কথাটা বুঝো, অ্যাসিডেরটা জানা এবং বেজেরটা অজানা। তাহলে আমি কি করলাম, এই জানা ঘনমাত্রার অ্যাসিড দিয়ে বুরেটটাকে লোড করে ফেললাম, টোটালি লোড করে দিলাম কি দিয়ে, জানা ঘনমাত্রার অ্যাসিড দিয়ে। ঠিক আছে? আর এদিকে যেটা করা হয়, এই অজানা ঘনমাত্রা যে ক্ষার আছে এটাকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়, কিন্তু এটা মেপে নেওয়া হয়। কারণ কি, এখানে একটা আয়তন ভিত্তিক ফ্লাস্ক থাকে। এই আয়তন ভিত্তিক ফ্লাস্কের মধ্যেই ধরো এটা হচ্ছে একটা 100 ml এর আয়তন ভিত্তিক ফ্লাস্ক। এই আয়তন ভিত্তিক ফ্লাস্কের মধ্যে কি করা হয়, এই অজানা যে ঘনমাত্রার দ্রবণটা আছে সেটা নিয়ে লোড করা হয়। তাহলে এখানে এই 100 ml এর সাপেক্ষে যে অজানা ঘনমাত্রার দ্রবণ সেটা থাকবে এরকম একটা ভলিউমেট্রিক ফ্লাস্ক বা আয়তন ভিত্তিক ফ্লাস্ক। সেখানে কি করা হবে, এখান থেকে পিপেট দিয়ে, কি দিয়ে, পিপেট দিয়ে আমরা একটা নির্দিষ্ট ml তুলে নিতে পারবো। সো আমি ধরছি যে আমরা এখান থেকে পিপেট দিয়ে 10 ml অজানা ঘনমাত্রার ক্ষারটা তুলে নিচ্ছি। তাহলে এখানে তুলে নিলাম বেস, ঘনমাত্রা আমার অজানাই আছে, তুলে নিছি কয় ml, 10 ml। তাহলে এই মুহূর্তে কনিক্যাল ফ্লাস্কে আমার জানা রয়েছে যে এখানে আমরা এই বেস কত ml তুলে নিলাম, সেটা কয় ml, 10 ml। কথা বোঝা গেছে? এবার আরেকটা বিষয় আমি বলি, তো তুমি যখন এই যে চাবির মতো যন্ত্রটা আছে আমরা জানি এটাকে বলা হয় স্টপ কক। স্টপ কক, তুমি যখন স্টপ কক ঘোরাবা তখন কিন্তু কি বুলেট থেকে ফোটায় ফোটায় কি হবে, সলিউশন এই কনিক্যাল ফ্লাস্কে পড়বে, অবশ্যই পড়বে। তাহলে স্টপ কক যখন ঘোরানো হয় তখন বুলেট থেকে ফোটায় ফোটায় সলিউশন পড়ে। বোঝা গেল আমার কথা? কিন্তু একটা বিষয় কি, যখন বুলেট থেকে ফোটায় ফোটায় এই সলিউশনটা পড়বে এই কনিক্যাল ফ্লাস্কের মধ্যে, তখন এদের মধ্যে বিক্রিয়া হবে না। এবং আমরা জানি যে অ্যাসিড এবং ক্ষারের যে বিক্রিয়াটা সেটা হচ্ছে কি প্রশমন বিক্রিয়া, এবং একটা প্রশমন বিক্রিয়া কিন্তু কি অবশ্যই শেষ আছে, মানে সেটা কিন্তু সারা জীবন চলবে এমন না। তাহলে এখন যখন ফোঁটাটা এখানে পড়বে তখনই এই প্রশমন বিক্রিয়াটা শুরু হয়ে যাবে, কিন্তু এই বিক্রিয়াটা কখন শেষ হবে সেটা কিন্তু আমরা স্টিল নাও জানি না। সো এটা জানার একটা উপায় আছে। তুমি এখান থেকে নর্মালি এদেরকে দেখে বুঝতে পারবা না যে কখন এই প্রশমন বিক্রিয়াটা শেষ হলো, কারণ অ্যাসিড এবং ক্ষার উভয়ই কিন্তু কালারলেস। সো ওদের কালার দেখে আসলে বোঝার কোনো উপায় নাই যে প্রশমন বিক্রিয়াটা কখন শেষ হচ্ছে। সো এই প্রশমন বিক্রিয়াটা শেষ হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখানে যোগ করা হয় একটা নির্দেশক বা ইন্ডিকেটর। নির্দেশক বা ইন্ডিকেটর, আর নির্দেশক যোগ করার সঙ্গে সঙ্গে এই জায়গার যে সলিউশনটা আছে এটা কালারফুল হয়ে যাবে, বাট এটার ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। তো নির্দেশকটা তাহলে কি দাঁড়াচ্ছে, মনে রাখবা নির্দেশক হলো একটা জৈব যৌগ যা অ্যাসিড বা ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে উপযুক্ত বর্ণ সৃষ্টি করে। সো অনেক সময়
পরীক্ষায় চলে আসে নির্দেশক কি। তাহলে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি প্রথমে দিচ্ছি কার সংজ্ঞা, নির্দেশকের সংজ্ঞা। নির্দেশক বা ইংলিশে বলা হয় ইন্ডিকেটর। ঠিক আছে, সংজ্ঞা হচ্ছে এরকম যে নির্দেশক হলো জৈব যৌগ যা অ্যাসিড বা ক্ষারের সাথে যুক্ত হয়ে উপযুক্ত বর্ণ কি করে, সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে নির্দেশক হলো জৈব যৌগ যেটা কি করবে, অ্যাসিড বা ক্ষারের সঙ্গে যুক্ত হয়ে একটা উপযুক্ত কালার তৈরি করবে। বোঝা গেছে? এক্ষেত্রে কিন্তু অ্যাসিড বা ক্ষারের ঘনমাত্রা কোনো পরিবর্তন হবে না। এবং এই নির্দেশক অনেক ধরনের আছে, তবে বাজারে 3 টাইপের নির্দেশক অ্যাভেলেবেল। একটা হচ্ছে গিয়ে মিথাইল অরেঞ্জ, আরেকটা হচ্ছে গিয়ে মিথাইল রেড, আরেকটা হচ্ছে গিয়ে ফেনপথ্যালিন। তাহলে কি কি বলা হচ্ছে, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনপথ্যালিন, এরা সবাই হচ্ছে গিয়ে এই জায়গার উপযুক্ত নির্দেশক। এদের মধ্যে যে কাউকে অ্যাড করা যাবে। এখন কথা হচ্ছে যে সংজ্ঞায়, টাইট্রেশনের সংজ্ঞায় বলছিল উপযুক্ত নির্দেশক। এই কথাটার অর্থ কি? অর্থ হচ্ছে গিয়ে এখানে যে দ্রবণটা থাকবে সেটা অ্যাসিড হোক বা ক্ষার হোক, সেই দ্রবণের পিএইচ এর সঙ্গে ম্যাচিং করে এগুলা যোগ করতে হয়। এই জিনিসটা আমরা আগামী ক্লাস থেকে বুঝতে পারবো যে এই ম্যাচিংটা আসলে আমি কি বোঝাচ্ছি। আর এই পিএইচ এর সঙ্গে ম্যাচিং করতে হয় বিধায় এখানে এই উপযুক্ত নির্দেশক এই কথাটা ব্যবহার করা হচ্ছে। আমি বোঝাতে পেরেছি? তাহলে উপযুক্ত নির্দেশক কথাটা কখন ব্যবহার হবে এটা তোমরা আশা করি এখন বুঝতে পেরেছো। তাহলে আমরা নির্দেশক দিয়ে দিলাম, দিলে একটা কালার তৈরি হবে। ধরলাম যে নির্দেশক যোগ করার কারণে এখানে একটা কালার তৈরি হলো, সেটা হচ্ছে গিয়ে লাল, আমি ধরে নিচ্ছি। তো এবার এই কাজটা, নির্দেশক যোগ করার কাজটা, কালার তৈরি হওয়ার কাজটা, এটা কিন্তু স্টপ কক থেকে ফোটায় ফোটায় সলিউশন বা ফোটায় ফোটায় এই জানা ঘনমাত্রার যে অ্যাসিড আমাদের এখানে আছে, এই জানা ঘনমাত্রার অ্যাসিড ফেলার আগেই করতে হবে। জানা ঘনমাত্রার অ্যাসিডকে ফেলার আগেই এই নির্দেশক যোগ করে কালারটা তৈরি করে নিতে হবে। সো আমরা কালারটা তৈরি করে নিলাম। এবার স্টপ কক ঘুরিয়ে ফোটায় ফোটায় বুলেট থেকে আমরা অ্যাসিড দ্রবণটাকে কনিক্যাল ফ্লাস্কে যোগ করছি। তো এখন এই যোগ করতে করতে দেখা যাবে একটা পর্যায়ে এই লাল কালারটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে, মানে কালারটা লেস হয়ে যাবে। তারপরে দেখা যাবে কোন এক ফোটায় হঠাৎ করে এই কালারটা চেঞ্জ হয়ে যাবে। এই যে সর্বশেষ যেই ফোটায় এই কালারটা চেঞ্জ হয়ে গেল, তখনই সঙ্গে সঙ্গে স্টপ কক অফ করে দিতে হবে। এখানে এক ফোঁটাও বেশি ফেলা যাবে না। সো কাজটা খুবই সাবধানতার সঙ্গে করতে হবে, কোনো ভুল করা যাবে না। তাহলে সর্বশেষ যেই ফোঁটায় এই কালারটা চেঞ্জ হয়ে গেল, তখনই বুঝতে হবে যে আমাদের এই জায়গার প্রশমন বিক্রিয়াটা কমপ্লিট, অর্থাৎ আমাদের এখানে আর কোনো কাজ নাই। বুঝতে পারছি? তাহলে সর্বশেষ যেই ফোঁটায় এই কালারটা চেঞ্জ হচ্ছে, এই ফোঁটাকে বলা হয় প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু বা ইন্ড পয়েন্ট। তাহলে আমরা আরেকটা সংজ্ঞার সম্মুখীন হচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু বা ইন্ড পয়েন্ট। এটা কি? প্রশমন বিন্দু বা তুল্যতা বিন্দু বা ইন্ড পয়েন্ট বলতে আমরা আসলে কি বুঝবো? তাহলে আমি বলছিলাম যে সর্বশেষ যে বিন্দুতে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয় তাকে প্রশমন বিন্দু বলে। তাহলে আর একটা সংজ্ঞা তৈরি হলো, এটাও কিন্তু পরীক্ষা আসতে পারে যে প্রশমন বিন্দু কাকে বলা হয়। তাহলে সর্বশেষ যে বিন্দুতে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয় সেই বিন্দুকে বলা হয় প্রশমন বিন্দু। তাহলে এখানে ফোটায় ফোটায় আমরা অ্যাসিড যোগ করার পর প্রশমন বিন্দুতে যখন পৌঁছে যাব, তখন বুঝতে হবে যে প্রশমন বিক্রিয়াটা ক্লোজ, এখান থেকে আর ফেলা যাবে না। তো এই যে কাজগুলা করলাম, একটু ভেবে দেখো তো যে এই কাজটার মাধ্যমে আমরা আসলে কি পাবো এখান থেকে। এটা তোমাদের টাস্ক। আমি 3-4 সেকেন্ড পরে অ্যান্সারটা দিব। তুমি আমার এই লেকচারটা দেখার পরে
3-4 সেকেন্ড ভিডিওটা পজ করে ভাববা, ভেবে তোমার মনে মনে যে অ্যান্সারটা গুছাবা সেটা আমার সঙ্গে মিলাই দেখবা যে আসলে আমি ঠিক বললাম কিনা বা তোমারটা আসলে ঠিক হলো কিনা। তাহলে যেটা বলছিলাম যে এভাবে ফোটায় ফোটায় সলিউশন পড়ার পর প্রশমন বিন্দুতে পৌঁছে যাওয়ার পর টাইট্রেশন কাজটা শেষ, এটা অফ করে দিতে হবে। আসলে এই কাজটার মাধ্যমে আমরা একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে গিয়ে এই বুলেট থেকে কতটুকু অ্যাসিড এই প্রশমন বিক্রিয়া যোগ হলো সেটাই পাবো, এছাড়া কিন্তু আমরা কিছু পাবো না। তাহলে এই প্রশমন কার্যের মাধ্যমে আমাদের কি পাওয়া যাচ্ছে? জানা ঘনমাত্রার দ্রবণের আয়তন পাওয়া যাচ্ছে। বিষয়টা বোঝা গেল? তোমার মনে প্রশ্ন হতে পারে এটা আবার কি? আমরা শিখছি টাইট্রেশন, আপনি বললেন যে এখানে অজানা ঘনমাত্রা বের করবেন আর আপনি বের করছেন জানা ঘনমাত্রার আয়তন। অবশ্যই কাজ আছে। তাহলে আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি যে এই টাইট্রেশন প্রসেসটার মাধ্যমে তুমি যেটা পাবা সেটা হচ্ছে গিয়ে জানা ঘনমাত্রার যে দ্রবণ সেই দ্রবণের আয়তন পাবা। ঠিক আছে, আমি একটু ধরে নিচ্ছি যে আমার এই জানা ঘনমাত্রার দ্রবণ সেটা বলে দিল মনে করো 0.1 মোলার। ঠিক আছে, আর এদিকে অজানা ঘনমাত্রা আমি যোগ করেছিলাম 10 ml। কোথায়? কনিক্যাল ফ্লাস্কে, তাই না? এবার আমি ধরছি যে আসলে এখানে এই 10 ml কে প্রশমিত করার জন্য এই জানা ঘনমাত্রা লাগলো 9 ml। এই 9 ml টা কোথা থেকে পাইলাম? এই 9 ml টা এই টাইট্রেশন বিক্রিয়া বা এই টাইট্রেশন কার্য শেষ করার পর পাইলাম। ঠিক আছে, তো সব শেষে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে এই যে B ইন্টু VASA ইকুয়াল টু A ইন্টু VBSB, এই সূত্রটা অ্যাপ্লাই করে অজানা ঘনমাত্রাকে বের করা হয়। এখানে VA হচ্ছে অ্যাসিডের আয়তন, যেটা আমরা পেয়েছি টাইট্রেশনের মাধ্যমে 9 ml। দেন SA হলো অ্যাসিডের ঘনমাত্রা, যেটা কোশ্চেনে ছিল 0.1 মোলার। এদিকে VB ক্ষারের আয়তন, সেটা ছিল কত? 10 ml। এখানে A আর B হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা। এই সূত্র তোমরা আগেও দেখেছো। আর অ্যাসিড এবং ক্ষারের মোল সংখ্যা ওটা বিক্রিয়া করে বের করে নেওয়া যায়, সেটা প্রশ্নে থাকতে হয় না। তাহলে এগুলা যদি সব জানা থাকে তাহলে কি SB বের হবে না? তাহলে SB অবশ্যই এখান থেকে অনায়াসে বের হয়ে আসবে। তাহলে সবশেষে এই টাইট্রেশন কাজটা শেষ করার পর এই সূত্র ব্যবহার করে কি করতে হয়? অজানা ঘনমাত্রাকে নির্ণয় করতে হয়। সো এই হচ্ছে গিয়ে টাইট্রেশনের মূলনীতি। আর টাইট্রেশনের মূলনীতি শিখতে গিয়ে আমরা বেশ কিছু জিনিস পেয়েছি। একটা হচ্ছে গিয়ে নির্দেশক এবং তার কিছু উদাহরণ পেয়েছি, প্রশমন বিন্দু বা এন্ড পয়েন্টের সংজ্ঞা। আরো দুটা ইম্পর্টেন্ট কথা আমি এখন বলবো, এটা প্র্যাকটিক্যালি কাজে লাগবে। সেটা হলো তুমি যদি পানি চিনি মিক্স করো, একটা সলিউশন বানাও, প্রথমে কি কাজ করো? পানি চিনি মিক্স করার পরে চামচ দিয়ে নাড়ো। না নাড়লে কি সলিউশন হবে না? অবশ্যই সলিউশন হবে, কিন্তু তুমি নাড়লে কি হবে? এটা তাড়াতাড়ি হবে। আর না নাড়লে এটা অনেক কি হবে? লেট হয়ে যাবে। বিষয়টা কিরকম না? বিষয়টা কিন্তু এরকম। তাহলে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে যখন এই টাইট্রেশন কাজটা চলে তখন কনিক্যাল ফ্লাস্কের মধ্যে যে দ্রবণটা থাকবে আর যেটা তুমি বুলেট থেকে ফোটায় ফোটায় ফেলছো, এটাকে কিন্তু মিক্স করতে হবে। তো মিক্স করার জন্য আসলে কনিক্যাল ফ্লাস্কের যে মুখটা দেখছো, এখান দিয়ে তো কোনো গ্লাসটা ঢুকিয়ে নাড়া যাবে না। তাহলে কি করতে হবে? হাত দিয়ে এটাকে বারবার এরকম করে পাতিলটাকে নাড়াতে হবে। এমন না জোরে জোরে নাড়ছো সব বেড়ে চলে গেছে, এমন কিন্তু করা যাবে না। কন্টিনিউয়াসলি ফোটায় ফোটায় যখন সলিউশন পড়বে এটাকে এভাবে নাড়তে হবে। তাহলে কি হবে? এদের মিক্সিংটা ভালো হবে। কিন্তু নাড়তে হবে এমন ভাবে যে এই ফোঁটাটা যেটা পড়ছে যেন কনিক্যাল ফ্লাস্কের গায়ে না লাগে, সরাসরি সলিউশনের ভিতরেই পড়ে। তাহলে মিক্সিংটা ভালো হবে। কথা বুঝতে পারছি? তাহলে এখানে দুইটা কাজ আছে, দুই হাতের কাজ আছে। এক হাত দিয়ে নাড়তে হবে আর আরেক হাত দিয়ে স্টপ কককে হ্যান্ডেল করতে হবে। এখন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন চলে আসে এমসিকিউতে বহুপদীর মধ্যে আর মেডিকেল অ্যাডমিশনেও আসে যে আসলে কোন হাত দিয়ে কাকে অপারেট করব। মনে রাখবা বুলেট যেটা স্টপ কক সেটা সবসময় অপারেট করতে হয় বাম হাতে। তার মানে স্টপ কক কিভাবে ঘুরিয়ে বাম হাত দিয়ে অপারেট করব। আর কনিক্যাল ফ্লাস্ক যেটা রয়েছে এটাকে সবসময় অপারেট করতে হয় ডান হাতে। ডান হাতে এটাকে ডান হাতে ভাবে কি করব? নাড়াবো। ঠিক আছে, তাহলে এই ছিল টাইট্রেশনের মূলনীতি। সো পরীক্ষা যখন আসবে যে টাইট্রেশনের মূলনীতি লিখো, আমি কিন্তু তোমাকে অ্যান্সারটা সাজিয়ে দিলাম না, আমি প্রথমে ডিটেইলে পুরোটা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তুমি যখন ক্লাসে আমার সামনে বসে থাকতা তাহলে আমি কি করতাম? অ্যান্সারটা সাজায় বলতাম, তুমি সেটা লিখে নিতা। আমি এখন এই কাজটাই করব। শিক্ষার্থী বন্ধুরা খুব ভালো করে এই অংশটা শুনবা। সেটা হচ্ছে আমি এখন এই টাইট্রেশনের মূলনীতি তোমাদের আগে রাফলি বুঝালাম, এখন অ্যান্সারটা সাজায় বলবো। আমি লিখবো না, আমি ধীরে ধীরে বলবো। তুমি ভিডিওটা দেখবা, দেখে দেখে নোট করে সেটা
ছবি তুলে আমাদের গ্রুপে আপলোড দিবা, শাকিল কেমিস্ট্রি কেয়ার, না হয় আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? সো আমি এই মূলনীতিটা যে ডিসকাশন সাজিয়ে বলতে শুরু করব, বি রেডি। তাহলে কি বলবো ভালো করে শোনো। আমি শুরু করছি টাইট্রেশনের মূলনীতি। এভাবেই লিখবা খাতায়। টাইট্রেশনের সময় সাধারণত জানা ঘনমাত্রার দ্রবণকে বুলেটে এবং অজানা ঘনমাত্রার দ্রবণকে কনিক্যাল ফ্লাস্কে নেওয়া হয়। কনিক্যাল ফ্লাস্কে অজানা ঘনমাত্রার দ্রবণের নির্দিষ্ট আয়তন তুলে নেওয়ার পর এর সাথে উপযুক্ত নির্দেশক যোগ করা হয়। এর ফলে কনিক্যাল ফ্লাস্কের দ্রবণটি নির্দিষ্ট বর্ণযুক্ত হয়। এবার স্টপকক ঘুরিয়ে বুলেট থেকে ফোঁটায় ফোঁটায় জানা ঘনমাত্রার দ্রবণ যোগ করা হয়। এভাবে প্রশমন বিন্দুতে পৌঁছালে প্রশমন বিক্রিয়া সম্পন্ন হয়েছে বলে বোঝা যায়। এরপর প্রশমন বিক্রিয়া শেষে বুলেট থেকে জানা ঘনমাত্রার দ্রবণের আয়তন মেপে নেওয়া হয়। সবশেষে B ইন্টু VASA ইকুয়াল টু A ইন্টু VBSB সূত্র ব্যবহার করে অজানা ঘনমাত্রা নির্ণয় করা হয়। তাহলে আমি এই যে কিছুক্ষণ আগে ধীরে ধীরে যে কথাগুলো বললাম, এটাই তুমি কি মূলনীতির মধ্যে লিখে আসবা, ইনশাআল্লাহ ফুল মার্কস পাবা। এবং বুঝে বুঝে আরেকটা বিষয়, চিত্র দেওয়ার কোনো দরকার নাই, চিত্রটা আঁকানোই হয়েছে তোমাকে বোঝানোর জন্য, কিছু এমসিকিউ এখান থেকে বের করে আনার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে টাইট্রেশনের মূলনীতির সঙ্গে সঙ্গে আমরা নির্দেশক শিখলাম, আমরা প্রশমন বিন্দু শিখলাম, আমরা কিছু নির্দেশকের নাম শিখলাম এবং টাইট্রেশনের বেসিকটা ক্লিয়ার করে ফেললাম। সব একটা কাজ দিলাম, কিন্তু সেটা কি, এই যে মূলনীতি লিখবা। আমি কিন্তু এটাকে বলেছি একদম ধীরে ধীরে, ভিডিওটা পজ করে করে শুনবা এবং লিখবা। সেটা লিখে ছবি তুলে গ্রুপে আপলোড দিলে আমি খুবই খুশি হব, আর না হয় আমাকে ইনবক্স করবা, ঠিক আছে? সো শিক্ষার্থী বন্ধুরা, টাইট্রেশনের মূলনীতি আজকে এই পর্যন্ত থাকলো। নেক্সট ক্লাসে আমরা এর সিকোয়েন্সিয়াল লেকচার নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া রাখবা এবং সবাই দোয়া করো যেন খুব তাড়াতাড়ি আমরা ক্লাসে আসতে পারি। আসলে শূন্য ক্লাস, মন ভরছে না, তোমরা আসলে মনটা ভরবে। তো বন্ধুরা, দোয়া রাখবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।